বাংলাদেশের পুঁজিবাজারে সাম্প্রতিক তারল্য সংকট, নীতিগত অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে দ্বিধা আস্থা সংকটকে আরও তীব্র করছে। ফলে বাজারে স্বাভাবিক লেনদেন ও বিনিয়োগ প্রবাহ কমে গেছে। এই পরিস্থিতি কাটাতে স্বচ্ছ নীতিমালা, কার্যকর সুশাসন, নির্ভরযোগ্য তথ্য প্রকাশ ও স্থিতিশীল বাজার পরিবেশ গড়ে তোলা জরুরি। এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আহমেদ রশিদ লালী, সাবেক সিনিয়র প্রেসিডেন্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি যেমনটা বলছিলাম যে বাংলাদেশের পুঁজিবাজারে সাম্প্রতিক তারল্য সংকট, নীতিগত অনিশ্চয়তা তো রয়েছেই। এই যে আপনার পুঁজিবাজারে তারল্য সংকট, এই মূল কারণগুলো জানতে চাই আপনার কাছে। দেখেন, কয়েকটা জিনিস। একটা হলো নাম্বার ওয়ান, আমাদের কম্পোনেন্ট তিনটা, পুঁজিবাজারের তিনটা কম্পোনেন্ট। একটা হচ্ছে আপনার বিনিয়োগকারী, যেটা উইদাউট বিনিয়োগকারী কোনো বাজার থাকতে পারে না, হতে পারে না। দুই নাম্বার হলো ব্রোকার ডিলার, উইদাউট দেম বাজার চলতে পারে না। সো তিন নাম্বারটা যেটা, সেটা হলো আপনার এসইসি, ডিএসসি ইত্যাদি রেগুলেটরস যারা আছে, এনবিআর আছে, বাংলাদেশ ব্যাংক আছে, ওনারা। সো এখানে বিষয়টা হচ্ছে, যদি এটা সমন্বিত একটা এফার্ট না থাকে, আজকে দেখেন মার্জিন রুলে কোর্টে যেতে হয়েছে কেন? এইটা কিন্তু বসে একটা সিদ্ধান্ত নেওয়া যেত যে প্লাস মাইনাস করে একটা আলোচনা করে বিষয়টা রিজলভ করা যেত। সেটা না হয়ে কোর্টে চলে গেল, বাজারের উপরে একটা ইম্প্যাক্ট আসলো। আপনি দেখেন এই যে আপনার আইপিও যে রুল আসলো, আমি বলবো না যে মার্জিন রুল একদম খারাপ কিংবা আইপিও রুল খারাপ, নো, সব ঠিক আছে। পয়েন্ট ইজ, কিছু কিছু জিনিস আছে যেগুলা থাকা উচিত ছিল। আজকে আইপিও রুল যেটা আসছে, যেটা ড্রাফট হয়েছে, সেটা হলো যে আমাকে 45 থেকে 60 দিন লাগবে একটা প্রসপেক্টাস যেটা ডিএসসির কাছে আসবে। সো ডিএসসি এইটার উপরে অবজারভেশন দিবে। এইটার জন্য ডিএসসিকে দেয়া হয়েছে 45 থেকে 60 দিন। কেন এত সময় লাগবে? আপনার তারপরে এখান থেকে অবজারভেশন পাঠানোর পরে এসইসি নেবে 25 দিন। এখন প্রেজেন্ট সিচুয়েশন যেটা, সেটা হলো 2 বছরও লাগে একটা অ্যাপ্রুভাল পেতে। কিন্তু এই সিচুয়েশনটার মধ্যে যদি আপনি দেখেন, এখনও 6 মাস লাগবে। তো একজন এন্টারপ্রেনার যে নাকি পুঁজি উত্তোলন করতে চায় পুঁজি বাজার থেকে, সে তো এত সময় বসে থাকবে না। তার কারণটা হলো, তার তো ব্যাংকে গেলে 15 দিনের ভিতরে সে টাকা পেয়ে যায়। সো এখানের মধ্যে আমাদেরকে সর্বোচ্চ 45 to 60 ডেজের ভিতরে একটা আইপিও যাতে হিট করে বাজারে, সেই ব্যবস্থাটা করা উচিত। নাও কামিং টু 45 to 60 ডেজ কেন লাগবে? বিষয়টা হচ্ছে, আপনি 7 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের একটা প্যানেল করেন ডিএসসি, এবং যখন ড্রাফট প্রসপেক্টাস আসবে ওই প্যানেলে আপনি পাঠিয়ে দেন। ওই প্যানেল সব পরীক্ষা নিরীক্ষা করে এসইসির কাজটাও কমায় দিবে, ডিএসসির কাজও কমায় দিবে, এবং এইটা উইদিন 10 ডেজ আপনি এটা সারতে পারেন। সো এইটা করে দিলে এসইসির কাছে যাবে, এসইসি 15-20 দিন নিক, একটা মার্কেটে একটা ভালো কোম্পানি চলে আসলো। সো এই জিনিসগুলো আছে, এগুলো যতক্ষণ ঠিক না করা হয় ততক্ষণ বাজারের কনফিডেন্স থাকবে না। আজকে আপনি দেখেন ইকুইটি মার্কেটে থেকে বের হয়ে হ্যাচ করার মতো কোনো ফান্ড নাই। একটা টি বিল আছে, ট্রেজারি বিল আছে, সেই ট্রেজারি বিল আবার ওনারা অকশনে যায়, কে অকশনে ডিএসসির থেকে কোনো ব্রোকার যায় না। অকশনে যারা যান ওনারা হলেন যে ডিলার যারা, ঠিক আছে, ব্যাংক যে ডিলার আছে ওনারা যান। সো কাজে এই জিনিসগুলো আপনাকে সহজ করতে হবে। আপনাকে যে মেন প্রাইমারি কম্পোনেন্ট বিনিয়োগকারীদেরকে মাথায় রেখে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আইন কানুন যাই বানান, আপনাকে বিনিয়োগকারীদেরকে মাথায় রেখেই সেটা করতে হবে, যেটা আমরা পাচ্ছি না। যে কারণে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীদের কনফিডেন্স একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে।
এই খাত থেকে কোনো উত্তরণের পথ কি এখন পর্যন্ত বের করা হয়েছে? কোনটা থেকে? বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন। দেখেন, বিনিয়োগকারীদের আস্থা করতে হবে পলিসির মাধ্যমে। ঠিক আছে, পলিসি আপনি ঠিক করেন, বিনিয়োগকারীরা অটোমেটিক বাজারে আসবে। আপনি আজকে দেখেন 9.5 যদি আপনার পি রেশিও হয় পুরা মার্কেটে, এর চেয়ে ভালো লুক্রেটিভ ক্রয়ের জন্য মার্কেট থাকতে পারে? এমন এমন শেয়ার আছে যেগুলো তলানিতে চলে আসছে, এখান থেকে মানুষ পজিশন নেওয়ার কথা, ওনারা পজিশন নিচ্ছেন না। তার কারণ কি? বিকজ অফ কনফিডেন্স। সো আপনাকে, যেহেতু আপনি নতুন আইন করছেন, মিউচুয়াল ফান্ড আইন করছেন, আইপিও আইন করছেন, মার্জিন রুল কোর্টে চলে গেছে, এগুলা বসে আপনারা অ্যামিকেবলি সেটেল করেন। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াবার জন্য একমাত্র পলিসি আপনাকে করতে হবে। পলিসি যদি ঠিক না করেন তাহলে বিনিয়োগকারীরা কখনোই বাজারে তাদের গুড মানি নিয়ে পুঁজিবাজারে আসবে না। সো দিজ আর দ্য থিংস। আপনার পলিটিক্যাল সিচুয়েশনটার স্টেবিলিটি হতে হবে, আপনার মার্কেটের মধ্যে যে সকল রিউমার্স আছে সেটাকে করতে হবে, খণ্ডন করতে হবে। এই জিনিসগুলো না করলে পরে মানে বাংলাদেশ ব্যাংক, এসইসি, ডিএসসি, এনবিআর সবাইকে মিলে বসে আলোচনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। সেখানে অবশ্যই বিনিয়োগকারীদের একটা উপস্থিতি থাকতে হবে। বাজার সংক্রান্ত সিদ্ধান্তগুলো স্থিতিশীলতা ও প্রভাব যোগ্যতা কিভাবে আরো উন্নত করা যেতে পারে, এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। কোনটার প্রভাব? বাজার সংক্রান্ত সিদ্ধান্তগুলো। অবশ্যই দেখেন, বাজার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে একটা সিদ্ধান্ত কিন্তু গত সরকারের সময় ছিল যে বাজার সম্বন্ধে কোনো যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে সকল স্টেক হোল্ডারদের সাথে একসাথে বসে মিলে তারপরে সিদ্ধান্ত নেবেন। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না। তো এই কাজগুলো কিন্তু সিদ্ধান্ত আছে, সরকারের সিদ্ধান্ত, সেটার উপরে কোনো কাজ নাই। বাস এইটা হইতেছে কি, আপনার কেমনভাবে যে বাজার চলছে, কোনো মা বাপ নাই, কোনো এইটার কোনো প্যারেন্ট নাই। হ্যাঁ, সো এইভাবে তো বাজার চলতে পারে না। আপনি যদি বাজার ডেভেলপমেন্টের জন্য যদি কাজ না করে একটা রেগুলেটর, তাহলে পরে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন বিনিয়োগকারীদের জন্য। যেটা আপনি বলছিলেন যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, বিভিন্ন সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে উত্তরণের পথ কি হতে পারে? উত্তরণের একমাত্র পথ যেটা আমি বললাম, যে পলিসিগুলো আপনাকে ঠিক করতে হবে। আজকে কোর্টে যেতে হবে কেন? আপনি বসেন না, যে আইনটা করেছেন সে ড্রাফটটা নিয়ে বসেন, আপনি বিনিয়োগকারীদের কি কমপ্লেন সেটা শুনে সেটাকে আপনি ঠিক করেন, প্লাস করেন, মাইনাস করেন, একটা সিচুয়েশনে আসেন। একটা পজিশনে না আসলে পরে তো আপনি ওই জিনিসটা কোর্টে ঝুলে থাকবে, কতদিন ঝুলে থাকবে? বাজারে একটা অস্থিতিশীল সিচুয়েশন এই কারণে কেন থাকবে? কোর্টে কেন যাইতে হবে? সো এখনো তো সময় আছে, আপনারা অ্যামিকেবলি বসেন না, বসে এটাকে সেটেল করেন, কোর্টের থেকে যে কেসটা হয়েছে সেটাও সরান। সো এই জিনিসগুলো আপনি যতক্ষণ পলিসিগতভাবে আপনি শক্ত স্ট্রং না হন, আমি বলছি না যে অ্যাকাউন্টেবিলিটির দিকে কোনো ছাড় দিতে, নো, আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে বাজারের মধ্যে, সার্ভেলেন্স সিস্টেম সুচারুভাবে থাকতে হবে, কাজ করতে হবে, এবং যেখানে যেখানে সমস্যা আছে সে সমস্যাগুলো তুলে ধরে আনতে হবে। কিন্তু আপনার যতক্ষণ আপনি পলিসিগত একটা বিনিয়োগকারীর হাত পা বেঁধে যদি আপনি সাঁতার কাটতে নামায় দেন, সে তো পারবে না। তো তার চেয়ে বেটার সে সাইডলাইনে বসে থাকবে যতক্ষণ এই জিনিসগুলো সেটেল ডাউন না করে। সো এই জিনিসগুলোকে সেটেল ডাউন করে আমি রিকোয়েস্ট করব যে আমাদের যারা রেগুলেটর, ওনাদের এই বিষয়গুলো মানে চিন্তা ভাবনা করে এইটার থেকে আপনারা বিনিয়োগকারীদের উত্তরণ করার একটা পথ দেখায় দেন, কেস কোর্ট এগুলো শেষ করেন, অ্যামিকেবলি বসে পলিসিগুলো করেন সবার সাথে, অল স্টেক হোল্ডারদের সাথে, বাজার দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে। ব্যাংকিং খাতে তারল্য চাপ কি পুঁজিবাজারকে অর্থ প্রবাহ কিভাবে মানে দেখেন, ব্যাংকিং চ্যানেল যেটা আছে, ব্যাংকিং চ্যানেলে একটা বিরাট প্যানিক সিচুয়েশন চলছে এখন। হ্যাঁ, সেটা দুইটা কারণ। একটা হলো যে আপনি খেয়াল করেন যে 5টা ব্যাংক একীভূত, এতে করে বিনিয়োগকারীদের উপরে বিশাল একটা সাইক্লোন চলে গেছে ওদের উপর থেকে। সো এই সাইক্লোনটা কেন আসলো, কেন আপনারা
আগে বাংলাদেশ ব্যাংকের সাথে বসে বিনিয়োগকারীদেরকে কিভাবে বাঁচাতে হয় সেই জিনিসগুলো কেন ঠিক করলেন না? আজকে বিনিয়োগকারীদের শেয়ার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলছেন শূন্যের কোঠায়। সো কেন সিচুয়েশনটা আসলো? সো এই জিনিসটাই আমি বারবার বলার চেষ্টা করি সবসময়, যে এই এখন দেখেন 9টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এদের অপসারণ করার একটা সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্তটা নিল, এই যে বিসিএস আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আলোচনা হয়েছে কি? সো এই জিনিসগুলো যতক্ষণ ঠিক না হয় আপনি এইটার কোনো কুল কিনারা পাবেন না। কারণ আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা এত বেশি মানে ইউনিল্যাটারালি সিদ্ধান্তগুলো নেন, হ্যাঁ, এককভাবে সিদ্ধান্তগুলো নেন, যেটা বিনিয়োগকারীদের কোনো অবস্থাতে ওনাদের পক্ষে যায় না। সো এই কারণে বাজারটা সাফার করে, যেটা এখনো করছে বাজার সাফার। বাজারের স্বচ্ছতা ও তথ্য প্রাপ্তি নিশ্চিত না হলে বিনিয়োগ কিভাবে বাড়বে? দেখেন, আপনার কথা ঠিক আছে, এইটা ডিসেমিনেশন অফ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? সেইটার কারণ হলো যে যতক্ষণ আপনি সমানভাবে ইনফরমেশনটা সকল বিনিয়োগকারীর মাঝে না ছড়িয়ে দিতে পারেন, সেই ইনফরমেশনটা যদি মুষ্টিমেয় 2-4 জনের কাছে পৌঁছায়, বাকি লোকের কাছে না পৌঁছায়, তাহলে বাজারে মানে প্লেইং গ্রাউন্ডটা সমান থাকলো না। তো এই কারণে আপনাকে ডিসেমিনেশন অফ ইনফরমেশন যখনই হবে, সাথে সাথে সকল বিনিয়োগকারীদেরকে জানতে হবে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোনো অবস্থায় যাতে আপনার ইনসাইড ট্রেডিংটা না হয়। সো দেখেন, ইনসাইড ট্রেডিংটা রুখতে গেলে এটা বড় কঠিন বিষয়, বাট তারপরে অন্তত পক্ষে সহনীয় পর্যায়ে আনা যায়। সো ইনসাইডার ট্রেডিং, যে সবাই কাছে ইনফরমেশন না গিয়ে আমার কাছে আর আপনার কাছে ইনফরমেশন আসলো, আমি যদি খারাপ ইনফরমেশন শেয়ার সেল করে দিব, ভালো ইনফরমেশন হলে শেয়ার আমি পিক আপ করবো। সো এই ডিসেমিনেশন অফ ইনফরমেশন খুব জরুরি, যে সকল বিনিয়োগকারীদের মাঝে একসাথে যায়। আমি একা যাতে না পাই, আপনি যাতে একা না পান, সকল বিনিয়োগকারীরা যাতে একই সময় পায় এবং ওনাদের সঠিক সিদ্ধান্ত ওনারা যাতে নিতে পারেন, সেই সুযোগটা রেগুলেটরের করে দিতে হবে। করছে না কেন? আর করছে না সেইটাই তো আমাদের মানে চিন্তা ভাবনা, যে কেন এগুলো হচ্ছে না। আমি বাজার মার্কেট ডেভেলপমেন্টের জন্য যে সকল কাম করা দরকার, সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে না। বাজার সংস্কারের ক্ষেত্রে তো স্বচ্ছতা ও তথ্যপ্রাপ্তি খুবই জরুরি, তাই না? অবশ্যই অবশ্যই। আপনি দেখেন আজকে মার্জিন রুল কি হয়েছে। মার্জিন রুল যেটা হয়েছে, যে আমি টাকা দিচ্ছি, লোন দিচ্ছি, সো আমার যে অফিসারটা আপনাকে সার্টিফাই করে দিচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট, ওনাকে তো দায়িত্ব নিতে হবে সেই অফিসারকে, যে হ্যাঁ ঠিক আছে, আমি অ্যানালাইসিস করেছি, অ্যাসেসমেন্ট হয়েছে, উনি টাকা যদি কল মানির কল আসে তো উনি টাকা ফেরত দিতে পারবেন। সো এই জিনিসটাকে আমাকে ওই অফিসারকে অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি যতক্ষণ ওই অফিসারকে অ্যাকাউন্টেবল করবেন না, সে যাকে তাকে দিয়ে দিচ্ছে মার্জিন লোন, রিকমেন্ড করে দিচ্ছে। নো, ইউ ক্যানট। আপনি যাকে দিবেন তাকে অ্যাসেসমেন্ট করবেন। অ্যাসেসমেন্ট না করে যদি আপনি মার্জিন লোন তাকে দিয়ে দেন, তাহলে তো আপনি একটা ব্যাড লোন হবার সমূহ সম্ভাবনা আছে, যেটা পুঁজিবাজারে আজকে 15,000 কোটি টাকা এইটা সিক হয়ে গেছে, 15,000 কোটি টাকা মিনিমাম। সো এই জিনিসগুলো আপনাকে ঠিক করে আনতে হবে, আদারওয়াইজ মার্জিন কল আসলো। ইন্ডিয়াতে কি আছে? ইন্ডিয়াতে যেটা আছে, যে মার্জিন ডে এন্ডে যখন সব বের হয়, ইকুইটির পজিশনগুলো বের হয়, যদি কারোর মার্জিন কল এসে থাকে, তাহলে তাকে ইমিডিয়েটলি জানানো হয় যে তোমার মার্জিন কলে এত টাকা তুমি জমা করো, অথবা তোমার আগামীকাল ট্রেডিং শুরু হবার আগ পর্যন্ত সমন্বয় করে দাও। যদি ট্রেডিং শুরু হবার আগ পর্যন্ত সমন্বয় না করো, তাহলে তোমার শেয়ার আমরা সেল করে দেব। সো এই জিনিসটা আনেন না, আপনি তো আইন ঠিক মতো করেন না। সো এই জিনিসগুলো না হলে পরে আপনার বাজারে স্থিতিশীলতা আসা খুব ডিফিকাল্ট। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে।
দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছে বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব আহমেদ রশিদ রালী, এবার আমি আপনার কাছে জানতে চাই, এই যে বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে সরে যাচ্ছে কেন? দেখেন, বিদেশি বিনিয়োগকারীরা বেসিক্যালি কি দেখেন একটা দেশে যখন বিনিয়োগ করতে যান, ওনারা দেখেন সেই দেশের জুডিশিয়ারি ঠিকমতো কাজ করছে কিনা, নিউট্রালি কাজ করছে কিনা, ওনারা দেখেন স্টেবিলিটি, ডলারের স্টেবিলিটি আছে কিনা, তারপরে ওনারা মার্কেটের দিকে আসেন। তো এখন আমাদের পলিটিক্যাল সিচুয়েশন যা, তাতে করে বিদেশি বিনিয়োগকারীরা ইনকোয়ারি পাঠাচ্ছে, ইনকোয়ারি জানতে চাচ্ছে সব কিছু কোনটা কি অবস্থায় আছে, বাট তারা খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন না। হ্যাঁ, যাদের যাবার ওনারা কিন্তু চলে গেছেন ইতিমধ্যে। আর এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের ইলেকশনটা যত তাড়াতাড়ি হয়ে যায়, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যত তাড়াতাড়ি চলে আসে, ততই আমাদের, আজকে দেখেন শুধু পুঁজিবাজার না তো, প্রত্যেকটা ব্যবসা আজকে মন্দায় চলে গেছে, প্রত্যেকটা ব্যবসা। সো কাজেই এখান থেকে বের হতে হলে আমাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে, তাহলে প্রপার সিদ্ধান্ত ওনারা নিতে পারে এবং সেই সিদ্ধান্তের ফলে বাজারে একটা স্থিতিশীলতা আসবে। প্রত্যেকটা কারখানায় দেখেন ওনাদের সেম সিচুয়েশন, ফ্যাক্টরিজ, মিল, যেখানে যা আছে। সো আমার কাছে যেটা মনে হয় যে পুঁজিবাজার সংক্রান্ত বিষয় যেটা একটু বলি, সেটা হলো যে পুঁজিবাজারে দেখেন বিনিয়োগকারীরা প্রত্যেকটা সময় একটা মানে কোরবানির সামনে চলে আসে। কোরবানি ওনাদেরকেই হতে হয়। কেন? আপনি 5টা ব্যাংকের একীভূত বলেন, ওনারা কোরবানি, বিনিয়োগকারীরা কোরবানি। আপনি দেখেন এখন 9টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আসছে, ওই বিনিয়োগকারীরা কোরবানি। সো ভাই, বিনিয়োগকারীরা তো মানে কোরবানির গরু না, উনাদেরকে তো বুঝতে হবে যে দেয়ার লেজিটিমেট ব্যবসায়ী, ওনারা এখানে ইনভেস্টমেন্ট করছে। আজকে ইনভেস্টমেন্ট করার, আপনার এই যুগে যদি ইনভেস্টমেন্ট না হয়, তাহলে পৃথিবীর চাকা ঘুরবে না, তো আপনার ইকোনমি ঘুরবে না। আপনার মিল কারখানা না হলে আপনি চাকরি দিবেন কোত্থেকে, কাকে চাকরি দিবেন? সো যদি বিনিয়োগকারীদেরকে সম্মান দিতে না পারেন, যদি বিনিয়োগকারীদের পক্ষে সিদ্ধান্তগুলো না নিতে পারেন, তাহলে এই বিনিয়োগকারীদেরকে বারবার কোরবানির গরু বানাবার কোনো প্রয়োজন নাই। আপনি বলে দেন, ওনারা সরে যাবে বিনিয়োগ থেকে। কিন্তু বিনিয়োগকারীদেরকে আপনি বারবার ক্ষতির সম্মুখীন করবেন, এইটা তো কোনো দেশে এরকম হয় না। মূল্যস্ফীতি হ্রাস, সরকারি সিকিউরিটিজের সুদ হার হ্রাসের আভাস, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার মূল্য বৃদ্ধি ইত্যাদি বিষয় বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। এমন তো অবস্থায় কি করা উচিত? রাইট। সো আমাদের যে জিনিসটা বলছিলাম, যে সেটা হলো যে দেখেন, আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল যে অবস্থা, ইন্ডাস্ট্রিগুলো সেগুলো খুব খারাপ আছে। আমাদেরকে ডলার একটু স্থিতিশীল আছে, বাট সেখানেও একটা চাপ আছে কিন্তু ডলারে। আপনার মূল্যস্ফীতি যেটা, সেটা একটু কমে এসছে, বাট এইটাকে আরও কমাতে হবে। হ্যাঁ, সেই ইয়েগুলো নিতে হবে, সিদ্ধান্তগুলো নিতে হবে। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখনকার সরকারের যে কাজগুলো করা উচিত ছিল, সেই কাজগুলো হয়তো ওনারা খুব ভালোভাবে করতে পারেন নাই এত লম্বা সময় পাবার পরও। তো এইটা বিশাল একটা আশা ছিল, যখন এই সরকারটা আসলো তখন বিশাল একটা আশার সঞ্চার হয়েছিল, যে ব্যবসায়ীরা একটা আশার আলো দেখেছিলেন। কিন্তু আনফর্চুনেটলি যত দিন ওনারা পার করলেন, তাতে দেখা যাচ্ছে যে আশা তো নাই, বরং একটা বিপজ্জনক অবস্থায় ইকোনমি চলে যাচ্ছে। বাজারে তারল্য বাড়াতে নতুন ধরনের আর্থিক পণ্য প্রবর্তনে কি সম্ভাবনা রয়েছে? দেখেন, আপনার ব্যাংক সেক্টরের অবস্থা তো জানেন কি অবস্থায় আছে ব্যাংক সেক্টর। হ্যাঁ, খুব নাজুক একটা অবস্থায় আছে। এখন ব্যবসায়ীরা চাচ্ছেন ব্যাংক সেক্টরে ইন্টারেস্টটা কমিয়ে আনতে, সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে, কারণ
এই টাকা নিয়ে কিন্তু ব্যবসা করা, এই আপনার 14% 13% লোন নিয়ে এই ইন্টারেস্ট দিয়ে কিন্তু কোনো ব্যবসায়ী কিন্তু লাভ করতে পারবে না। আপনি যদি এই বিনিয়োগকারীদের কথা বলেন পুঁজিবাজারে, আজকে যারা মার্জিন লোন নিচ্ছে তারা 18-20% তাদেরকে ইন্টারেস্ট দিতে হয়। আপনি আমাকে বলেন যে এই পুঁজিবাজারে 18-20% লোন, ইন্টারেস্টের লোন নিয়ে কিভাবে সে সারভাইভ করবে? আমি তো এইটাই বুঝি না, মানুষ কেন লোন নেয় এই পুঁজিবাজারে ইনভেস্ট করার জন্য। তো বিষয়টা হচ্ছে যে আপনি কত টাকা লাভ করবেন যে আপনার 18-20% আপনি লোন সার্ভিস করতে পারবেন, ইন্টারেস্ট সার্ভিস করতে পারবেন ব্যাংকে। সো বিনিয়োগকারীদেরও একটা দায়িত্ব আছে, উনাদেরকেও মার্জিন লোন নেওয়ার আগে চিন্তা করতে হবে যে ভাই 18-20% যদি আমি ইন্টারেস্ট দেই আমি কত টাকা কামাতে পারবো কিনা যে আমি ইন্টারেস্ট পরিশোধ করতে পারি। সো এইটা কিন্তু আমাদের বিনিয়োগকারীদেরও একটা চিন্তার বিষয় আছে, তাদেরও একটা হোমওয়ার্ক করার বিষয় আছে। তো এই জিনিসগুলো আমি এইভাবে দেখি যে বিনিয়োগকারীদেরও এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। বাজারে প্রযুক্তি নির্ভর লেনদেন ও স্বয়ংক্রিয়তার প্রসার কতটা সুযোগ তৈরি করছে? দেখেন, স্বয়ংক্রিয় যেটা আছে আইটি সেক্টরে, এটা সবসময় একটা বিকাশবান ইন্ডাস্ট্রি। সো এখানে আমি মনে করি যে আমাদের যে আইটি আছে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইন বাংলাদেশ। হ্যাঁ, আইটি ইনফ্রাস্ট্রাকচার যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জের আইটি ইনফ্রাস্ট্রাকচার ওয়ান অফ দ্য বিগেস্ট। হ্যাঁ, সো এইটার টাইম টু টাইম এইটারও কিন্তু আপনাকে আপগ্রেডেশন করতে হয়। সো আমার কাছে যেটা মনে হয় যে ডিএসসি সেই কাজটা করছে, কিন্তু আমার মনে হয় যে এই ইয়েটা স্বয়ংক্রিয়ভাবে যে বিষয়টা আইটির, এটা আরেকটু নজর দিতে হবে যাতে করে আরও স্বয়ংক্রিয়ভাবে পুঁজিবাজারে এই সিস্টেমটা কাজ করতে পারে। পুঁজিবাজারে সুশাসনের অভাব দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে কতটা ক্ষতিগ্রস্ত করছে? তা তো বটেই করছে। তার কারণটা হচ্ছে আমার যদি কনফিডেন্সই না হয় আমি বিনিয়োগ করব কি করে, কেন করব? আমার গুড মানি আমি বাজারে ইনভেস্ট করব, কালকে বলবে যে ভাই এটা অবসায়ন, পরশুদিন বলবে এটা একীভূত। তো কাজেই আপনি যতক্ষণ এই কাজগুলো সঠিকভাবে না করেন, দেখা যাচ্ছে বিদেশি বিনিয়োগকারী কমে যাচ্ছে, দেশি বিনিয়োগকারীও কমে যাচ্ছে, এক্ষেত্রে পুঁজিবাজারের কি অবস্থা হবে? পুঁজিবাজার দাঁড়ায় থাকবে, পুঁজিবাজার কোথাও যাবে না। যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হলো যে দেখেন একটা সময় এমন আসে যে অটোমেটিক কিন্তু বাজারে একটা সাপোর্ট চলে আসে, বিনিয়োগকারীরা কিন্তু টাকা দিয়ে পজিশন নেওয়া শুরু করে। এবং আপনি যদি আমি বলি এখান থেকে যেটা, সেটা হলো যে পুঁজিবাজারে এখন 9.5 পি রেশিও আছে। এখন কিন্তু পজিশন নেওয়ার সঠিক সময়। কেন? সেটা হলো যে আপনার যদি 11-12 তারিখে শিডিউল ঘোষণা হয় তাহলে কিন্তু পুঁজিবাজারে ওইটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে, নাম্বার 1। নাম্বার 2, যে ইলেকশন হয়ে যাবার পরে আরেকটা পজিটিভ ইম্প্যাক্ট পুঁজিবাজারে আসবে। সো কাজেই এখন যদি বিনিয়োগ করা যায় এই সিচুয়েশনে, যেখানে অনেক ভালো ভালো শেয়ারের প্রাইস কিন্তু অনেক নিচের লেভেলে চলে আসছে, যেখান থেকে আর নিচে যাবার সম্ভাবনা খুবই কম। সো আমি মনে করি যে এই মুহূর্তে যদি বিনিয়োগকারীরা ওনারা এগিয়ে আসেন এবং ওনারা পজিশন নেন তাহলে ডেফিনেটলি ওনারা একটা ভালো রেজাল্ট পাবেন 2 কাউন্টে। একটা হলো শিডিউল ঘোষণার পরে, আরেকটা হলো ইলেকশন হয়ে যাওয়ার পরে। আচ্ছা, এবার আসেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে আফটার ইলেকশন, তো যে গভর্নমেন্ট জনগণ ভাবছে যে এই সরকার গঠন করতে পারে, তো ওনাদের কিন্তু একটা বিশাল রিফর্ম করার একটা চিন্তা ভাবনা আছে পুঁজিবাজারে। হ্যাঁ, সব জায়গায় আছে, পুঁজিবাজারে স্পেশালি আছে। সো কাজে ওই রিফর্মগুলো যদি হয়, যদি ডিসেন্ট্রালাইজড হয়, ঠিক আছে, রেগুলেটর থেকে যদি ডিসেন্ট্রালাইজ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জকে দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়, তাহলে পুঁজিবাজারের চেহারা অনেক চেঞ্জ হয়ে যাবে আমি আশা করি। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরেকটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে আসি বিরতির পরে, সঙ্গেই থাকুন।
বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব আহমেদ রশিদ আলী, বড় কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তি কমে যাওয়ার কারণ কি? প্রক্রিয়া জটিলতা নাকি প্রণোদনার অভাব? কি বলবেন এই বিষয়ে? দুটাই। কেমনে কিভাবে বলি দুইটা, সেটা হলো যে বড় কোম্পানি, ভালো কোম্পানি, দেখেন বাংলাদেশে কিন্তু মাল্টিন্যাশনালের মতো সমতুল্যের কোম্পানিগুলো আছে, বাট আমরা তাদেরকে প্রলুব্ধ করতে পারছি না, বাজারে নিয়ে আসার জন্য আমরা কোনো কাজ সে অর্থে করছি না। দেখেন বিষয়টা হচ্ছে যে আমি যে টাকা নেব একটা বড় ব্লু চিপ কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, সেই টাকাটা আমি নেব কেন? আমার আজকে দরকার টাকা, আমি যদি 1 বছর পরে পাই টাকা, তো এই বাজারে কে আসবে? আমি তো ব্যাংকে চলে যাব, ব্যাংকে আমি 15 দিনে পেয়ে যাব, যে কথাটা আইপিওর আলোচনায় বলেছি। সো কাজেই আমাকে নিয়ম কানুন আরও সহজ করতে হবে, সেটা হলো যে একটা কোম্পানিকে বাজারে নিয়ে আসার জন্য 45 থেকে 50 দিনের ভিতরে তাদেরকে নিয়ে আসতে হবে বাজারে। সেইটা বিস্তারিত আলোচনা করা যায়। যেমন 10 দিন আপনি অবজারভেশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে দেন, সিডিবিএল এর কাছে সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার আছে বিনিয়োগকারীদের, ওখানে লটারি, ওখানে টাকা জমা করবে বিনিয়োগকারীরা, ওখানে টাকা সিডিবিএল এর টাকা জমা করে, সিডিবিএল লটারি করবে, লটারি করে টাকা পয়সা ওই কোম্পানিকে দিয়ে দিবে। সো এখানে 45 দিনের ভিতরে যদি একটা কোম্পানি আনা যায়, তাহলে অনেক ভালো ভালো কোম্পানি ওনারা প্রলুব্ধ হবেন আসার জন্য, তারা ব্যাংকে আর যাবে না, 13% 15% ইন্টারেস্ট নিয়ে ব্যাংকে যাবে না। এবার আসেন আপনি আরও কি প্রণোদনা দেয়া যায়। দেখেন প্রণোদনা অনেক কিছু আছে, যেমন ধরেন আপনি একটা জমি 5 লাখ টাকা দিয়ে আমি কিনেছিলাম, সেই জমির উপরে আমি একটা ইন্ডাস্ট্রি করেছি, আজকে সেই ইন্ডাস্ট্রির টার্নওভার 1000 কোটি টাকা, আমি বাজার থেকে 100 কোটি টাকা তুলব, কিন্তু 5 লাখের জমি কিন্তু কোম্পানিতে ট্রান্সফার হয় নাই, যেহেতু আমার মানে প্রাইভেট কোম্পানি ছিল, সেই জন্য কোম্পানিতে ট্রান্সফার করি নাই। এখন এই 5 লাখ টাকার জমি হয়ে গেছে আপনার 70 কোটি টাকা। তো এখন এই 70 কোটি টাকা উনি রিভ্যালিউ করালেন, রিভ্যালিউ করার পরে এইটা যখন আমি কোম্পানির নামে দেব, তখন আবার যে ট্যাক্স, সো ওই ট্যাক্সটা একটা মানে বিশাল একটা ট্যাক্স চলে আসে। ওখানে আপনাকে দেখতে হবে যে ওই ট্যাক্সটা আমি কিভাবে কমাতে পারি, যেহেতু কোম্পানি পাবলিকে আসতেছে, সেই জিনিস সেখানে ছাড় দেওয়া যায় কিনা। আচ্ছা, তারপরে মনে করেন যে আমার ট্যাক্স কিছু ছাড় দেওয়া যায় কিনা, ট্যাক্স ছাড় আছে ইতিমধ্যেই আছে, আরেকটু ছাড় দেওয়া যায় কিনা, এইভাবে টুকটাক আপনাকে যদি করে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক কোম্পানি আসবে বাজারে। সো এই কাজগুলো আপনাকে করতে হবে, আদারওয়াইজ ইটস এ ডিফিকাল্ট সিচুয়েশন। তালিকাভুক্ত কোম্পানিগুলোর অডিট ও কমপ্লায়েন্স কতটা উন্নয়ন সাধ্য? দেখেন অডিট নিয়ে আমাদের সবসময় কমপ্লেন থাকে যে অডিট কতখানি স্বচ্ছতার সাথে করেছে। সো এখন মনে করেন অডিট ফার্মসগুলো আগের চেয়ে অনেক সোচ্চার হয়েছেন, অডিটের ওনারা মান অনেক বেড়েছে আমাদের এখানে, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় যে এটা গ্র্যাজুয়ালি এটা ঠিক হয়ে আসছে এবং ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আর কোনো জটিলতা হয়তো ভবিষ্যতে থাকবে না, কারণ ইতিমধ্যে ফাইন হয়েছে, এদের আলাদা একটা কমিশন করা হয়েছে অ্যাকাউন্টেন্টদের। সো কাজে এই কাজগুলো কিন্তু হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে, সেখানে আমার তেমন কিছু বলার নাই। কিন্তু এই অডিট রিপোর্টটা যদি যত বেশি স্বচ্ছ হবে, তত বেশি আমরা হেলদি ইনভেস্টর পাবো, একটা সুস্থ ইনভেস্টর পাবো। কারণ হলো যে ওই অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি ভালো হয়, অডিট রিপোর্ট যদি স্বচ্ছতার সাথে আসে, তাহলে যে বিনিয়োগকারী অডিট রিপোর্ট দেখে বিনিয়োগ করছে, সে কিন্তু সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। হ্যাঁ, যেটা ধরেন মনে করেন যে এই যে 5টা ব্যাংক একীভূত হতে যাচ্ছে, তো এই 5টা ব্যাংকের যে অডিট রিপোর্ট, এটা এসএসসিও দেখেছে, ডিএসসিও দেখেছে,
বাংলাদেশ ব্যাংকও দেখেছে। সবচাইতে বড় জিনিস হলো যে এই যে ডিভিডেন্ড ওনারা 23 সাল পর্যন্ত যে ডিভিডেন্ড দিলেন, এই ডিভিডেন্ডটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল করার পরে কিন্তু ডিভিডেন্ড দিয়েছেন। আজকে 24 সালে এসে আমরা বলতেছি যে শূন্য হয়ে গেছে। এখানে আমি একটু জানতে চাই, এই যে 5টা ব্যাংক একীভূত করে একটা সম্মিলিত ব্যাংক করা হয়েছে, এর প্রভাব পুঁজিবাজারে কতটা পড়েছে? কিচ্ছু জানি না কিভাবে একীভূত হলো, নতুন ব্যাংক সৃষ্টি হলো, নতুন ব্যাংক এই জিনিসটা কিভাবে নিল, 5টা ব্যাংক অ্যাকোয়ার করলো, এই জিনিসগুলোর মধ্যে আমি একটু স্বচ্ছতার অভাব দেখছি, সত্যি কথা যেটা। কারণ আপনার একীভূত হয় কার সাথে? একীভূত হবে আমার সাথে, উনার একীভূত হবে, এবং এই একীভূত করার জন্য 2 বোর্ডের সিদ্ধান্ত থাকতে হবে যে হ্যাঁ আমরা ইজিএম এর সিদ্ধান্ত থাকতে হবে যে আমি ওনার সাথে একীভূত হব, ঠিক আছে? তো সেইটা তো নাই। আপনি কি করলেন? আপনি ফোর্স একীভূত করলেন, এটাকে বলে ফোর্স একীভূত করা। এখন আসেন কার সাথে কার একীভূতকরণ করছেন? আপনি ইউনাইটেড ইসলামী ব্যাংকের সাথে একীভূত করছেন, এটা তো জন্মই হয় নাই। তো আপনি একীভূত কিভাবে করলেন? যে ব্যাংকের সাথে আপনি একীভূত করবেন সেই ব্যাংকের তো মাত্র লাইসেন্স অ্যাপ্রুভাল হয়েছে কালকে না পরশু। সো যে ব্যাংকের জন্মই হয় নাই তার সাথেই 5টা ব্যাংক কিভাবে একীভূত হয়? সো দেখেন এই প্রক্রিয়াটা আমার কাছে খুব একটা স্বচ্ছতা আমি মনে করি না, খুব বেশি স্বচ্ছ। সো এখানে আরও সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বাংলাদেশ ব্যাংকের। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টাতে আমি সবসময় ওনাদেরকে একটা দোষারোপ করব যে এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদেরকে এইভাবে গলা টিপে মেরে দেয়া কোনো অবস্থায় এটা জাস্টিফাইড না। বাজার সুশাসন শক্তিশালী করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় কোন দিকগুলো আরো জোরদার করা যেতে পারে? নিয়ন্ত্রক সংস্থার যেই কাজটুক করা দরকার, এতদিন যাবৎ 1.5 বছর ধরে ওনারা এই সকল কাজের দিকে মনোযোগ দেন নাই। সেটা কি? সেটা হলো মার্কেট ডেভেলপমেন্টের জন্য ওনাদের কিছু কাজ করা উচিত ছিল, সেই কাজ থেকে ওনারা একেবারেই বিরত ছিলেন এতদিন যাবৎ পর্যন্ত। সো ওনাদেরকে মনোযোগ দিতে হবে বাজার ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, বাজারে যে আপনারা আইন কানুন বানাচ্ছেন এইটা কিভাবে বিনিয়োগ বান্ধব করা যায়, এইটাকে কিভাবে আমাদেরকে ব্রোকার ডিলারদের সাথে বসে, ডিএসসির সাথে বসে, ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে বসেন, আপনি এনবিআর এর সাথে বসেন, মানে প্রত্যেক পদে পদে সামথিং অর দি আদার। মানে পুঁজিবাজার যখনই টেক অফ করার চেষ্টা করে তখনই হঠাৎ করে একটা সিদ্ধান্ত চলে আসে কোনোখান থেকে, বাংলাদেশ ব্যাংক দিয়ে দেয়, ওই এনবিআর দিয়ে দেয়, এসইসি দিয়ে দেয়। তো এমন একটা আইসা পড়ে, বাজ পড়ে বাজারের উপরে যে বাজার আবার ব্যাক টু জিরো। সো এই জিনিসগুলো আমাদেরকে বাজার ডেভেলপমেন্ট করেন, বাজার ডেভেলপমেন্ট করতে যা যা প্রয়োজন সেগুলো করেন, আমাদের সকলের সহযোগিতা থাকবে। দেখেন আমরা কেউ কারোর এনিমি না, এসইসি আমাদেরও এনিমি না, আমরাও যারা বিনিয়োগকারী তাদের এনিমি না। সো আমরা মিলেমিশে কেন কাজ করতে পারি না, আমার শুধু এইটাই প্রশ্ন। দীর্ঘমেয়াদী স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার গঠনে নীতি নির্ধারক, নিয়ন্ত্রণ সংস্থা ও বাজার অংশীজনদের মধ্যে কি ধরনের সহযোগিতা থাকা প্রয়োজন? বিশাল সহযোগিতা থাকা দরকার। কারণটা হলো যে দেখেন যদি বিনিয়োগকারীর সাথে একটা দূরত্বের সৃষ্টি হয়, আজকে কোর্টে কেস কেন গেল? বিকজ এই আইন করার সময় এসইসি সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে তারপরে এটা করা উচিত ছিল। এখন আপনি টপ 20-কে ডাকলেন, ডাইকা এই বিষয়ে আলোচনা করবেন বলে, আর তারপরে আপনি ওনাদেরকে যদি বলেন যে এটা তো অলরেডি প্রেসে চলে গেছে, প্রিন্ট হইতে, বিজি প্রেসে প্রিন্ট হইতে গেছে, এখন তো কিছু করতে পারবো না, তো এইটা তো সমাধান না। আপনি বিজি প্রেসে পাঠায় ওনাদের সাথে বসলে তো কাজ হবে না, বিকজ গ্যাজেট তো অলরেডি গন। সো এই জিনিসগুলো আমার মনে হয় বিএসইসিকে আরও চিন্তা ভাবনা করতে হবে, বিএসইসিকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বাজার কিভাবে ডেভেলপ করা যায়, এবং কোনো আইন কানুন করার জন্য সামষ্টিকভাবে সকল স্টেক হোল্ডারদের সাথে বসে আলোচনা করে তারপরে সিদ্ধান্তগুলো নেওয়াটাই সমীচীন।
সবশেষে আমি আপনাকে জানতে চাই, বাংলাদেশের পুঁজিবাজার কি বর্তমানে শঙ্কার দিকে ঝুঁকে আছে, নাকি সঠিক পদক্ষেপ নিলে সম্ভাবনা নতুন পথ উত্থান হতে পারে? সঠিক পদক্ষেপ যদি নেয় তাহলে 2026-27 তারিখে 26-27 সালে আমরা পুঁজিবাজারকে অনেক দূর দেখব। মানে এই 4000-5000 ইন্ডেক্স ছাড়িয়ে পুঁজিবাজার অনেক দূরে চলে যাবে। বাট সেজন্য কাজ করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সম্মিলিতভাবে কাজ করতে হবে সবাইকে, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা এটা 10-12 হাজার ইন্ডেক্সেও দেখতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।